নাটক খোঁজ, রচনা দীপঙ্কর ভট্টাচার্য, স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও চন্দনা বসু নাগ, আবহ ও পরিচালনা অরুময় চক্রবর্তী, প্রযোজনা শ্রুতি ও স্বর শিলিগুড়ি। নাটক খোঁজ। কে আছেন বাড়িতে? কে আছেন? কেউ আছেন বাড়িতে? কই বাড়িতে কেউ? যা বাবা, ঘরে তো কেউ নেই, সদর দরজা খোলা। আশ্চর্য, ঠিক বাড়িতেই এলাম তো। হ্যাঁ, রাত্রি বসু রায়, কলোনি রোড, সামনের চায়ের দোকানদার তো বললো এই বাড়িটাই। না, কেটে পড়ি, কে আবার চোর টোর বলবে। যাবেন না, বসুন। কি হলো, বসুন। ও মাইরি, কোথায় এসে পড়লাম? একবারে বাংলা ফিল্মি মার্কা ভিলেনের ডেটা নাকি? এক্ষুনি হয়তো ট্যাক ট্যাক করে দুপাশে দরজা খুলে যাবে, AK-47 হাতে 10-এর সহি জলপিওয়ালা টাকলো লোকজন এসে দাঁড়াবে, করে লাল নীল আলো জ্বলে উঠবে, তার মধ্য দিয়ে গড মাদার। না, তেমন কিছু ঘটবে না উদ্দালক। আপনি একটু স্থির হয়ে বসুন। জাস্ট সরি, লাইনের ল্যাঙ্গুয়েজ বলে ফেলেছি। মানে আপনি আমার নামও জানেন? কি আশ্চর্য, আমি আপনাকে এ বাড়িতে ডেকে এনেছি, অথচ আপনার নাম জানবো না, তা কি হয় নাকি? আপনার সম্পর্কে আমি মোটামুটি যা জানি তা হলো আপনি উদ্দালক বসু, ডাকনাম বাবুন, বাবা মনোজ বসু, মা উষা বসু। হ্যাঁ, বাড়ি এখান থেকে 18 কিলোমিটার দূরের এক মফস্বলে। সেখান থেকে প্রতিদিন সকালে যে বাসটা ডায়মন্ড হারবার যায়, আপনি সেই বাসের কন্ডাক্টর। আপনি ভীষণ তেলে ভাজা পছন্দ করেন। থামুন থামুন থামুন, হরি বাস, মাথার মধ্যে ভোমো করছে। এত ইনফরমেশন আপনি কোথায় পেলেন? কেসটা তো আমাকে বললো একটা অনুষ্ঠানের জন্য আপনি গাড়ি ভাড়া। মিথ্যা। আপনাকে এখানে আনার জন্য এইটুকু মিথ্যার আশ্রয় আমাকে নিতে হয়েছে উদ্দালক। আমি ক্ষমা চাইছি। আমাকে এখানে আনার জন্য? কিন্তু কেন? আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আর আপনি ওভাবে আড়াল থেকে কথাই বা বলছেন কেন? কি ভাবছেন আপনি ওভাবে রহস্য তৈরি করবেন আর আমি সেই রহস্যের ঘুঁটি হয়ে বাঁধন নাচবো? আপনি বাইরে আসুন। আপনি রেগে গেছেন উদ্দালক। আমি কোনো রহস্য তৈরি করছি না। আমি আমাদের দুজনের জন্য চা আর সামান্য একটু। কোনো প্রয়োজন নেই, আপনি সামনে আসুন। আসছি, আমার রান্নাঘরের কাজ শেষ। আপনি আর 5 মিনিট অপেক্ষা করুন। শুনুন, আমার ধৈর্যের একটা সীমা আছে, আপনি ভাববেন না। আমি কিছু করছি না উদ্দালক। আপনাকে এত সময় বসিয়ে রাখার জন্য আমি আন্তরিক দুঃখিত। নিন, চা নিন। আপনি আমাকে এখানে আনার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন কেন জানতে পারি? চা নিন উদ্দালক, তেলে ভাজা। প্রয়োজন নেই, আপনি কিন্তু আমার কথার জবাব দিচ্ছেন না। তেলে ভাজা নিন উদ্দালক, আপনি বেগুনি খেতে খুব ভালোবাসেন। চুপ করুন তো, আপনার এই হেয়ালি আমার ভালো লাগছে না। আমার জীবনটা যেন একটা বই, আর আপনি উল্টে পাল্টে পড়ে মুখস্থ করে ফেলেছেন। অথচ আশ্চর্য, আমার একটা কথারও জবাব দিচ্ছেন না। উত্তেজিত হবেন না উদ্দালক, আপনি চাটা খেয়ে নিন, তারপরে নিশ্চয়ই বলবেন। আমার কিছু কথা আছে বলেই তো আপনাকে ডেকে এনেছি। এবারে বলুন তো, কেসটা কি? আপনাকে একটা গল্প বলবো উদ্দালক। গল্প? আমাকে? হ্যাঁ, আপনি আমার একমাত্র শ্রোতা এ গল্পের। একটা অতি সাধারণ মেয়ের। আচ্ছা আচ্ছা, আপনি কি পাগল, উন্মাদ? এখনো হইনি, তবে অদ্ভুত ব্যাপার, ভদ্রমহিলা এমনভাবে অন্ধকারে রাখা ওই চেয়ারটায় বসে আছেন যে
ওনার মুখের একদিকটা আমি কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ আপনার পাগল বলে মনে হলো কেন? হবে না, একটা সম্পূর্ণ অপরিচিত ছেলেকে আপনি সন্ধেবেলায় মিথ্যার আশ্রয়ে বাড়িতে ডেকে চা তেলে ভাজা খাইয়ে গল্প শোনাতে চাইছেন। এর থেকে অবাস্তব গল্প আর হয় নাকি? আপনি আমার অপরিচিত নন উদ্দালক। আপনার সম্পর্কে আমি যতটা জানি, তারপরও কি আপনার মনে হয় আপনি আমার অপরিচিত? কিন্তু আমি আপনাকে জীবনে কখনো দেখিনি। আপনার সম্পর্কে এই চিরকুটের বাইরে এক লাইনও আমি জানি না। জানেন না, কিন্তু জানতে কতক্ষণ? আপনার ধৈর্য বড় কম। ম্যাডাম, জানতে গেলে যেমন ধৈর্য লাগে তেমনি লাগে প্রয়োজনের ধাক্কা। সেই ধাক্কাটা আমি অনুভব করছি না ম্যাডাম। সরি, আমার কোনো ইন্টারেস্ট নেই। চলি। বসুন উদ্দালক। বারবার আমাকে এভাবে হারিয়ে দিয়ে সবাই উল্লাস করবে, এ হতে পারে না। বসুন। না, আপনি সত্যি উন্মাদ। শুনুন, আমি জানি না আপনি কি আপনার উদ্দেশ্য, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে আমার একটুকু সুস্থ বলে মনে হচ্ছে না। আর কোনো অসুস্থ মানুষের সঙ্গে আমি এক মুহূর্তও কাটাতে চাই না। চলি। ছবি এখানে এলো কি করে? ছবিটা কি অবাক লাগছে উদ্দালক? হ্যাঁ, মানে ছবিটা। উনি আমার স্বামী। বলছেন আপনি? উনি তো মনোজ বসু, আপনার বাবা। হ্যাঁ। ওই সম্পর্কটা যতটা সত্যি উনি আমার স্বামী, সেটাও ঠিক ততটাই সত্যি। আমি আর নিতে পারছি না। আপনি চুপ করুন প্লিজ। এখানে বসুন, বসুন এখানে। বাবন, আপনি? এটা তোমার মায়ের ডাক। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে এই নামে ডাকতে পারি? আপনি কিভাবে বাবার সঙ্গে? বলবো, সেটা বলার জন্যেই তোমাকে এখানে এনেছি। আমি অত্যন্ত গোড়া ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই কথা, শব্দ আর ছন্দের প্রতি কি করে যেন গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আর আমার মধ্যে মেয়েদের সমস্ত আকাঙ্ক্ষাগুলো যেন জন্ম থেকেই বুক জুড়ে বাসা বেঁধেছিল। সেই খেলনাপাতির খেলা ঘরে বসেই কি করে যেন মা হয়ে উঠলাম একটু একটু করে। আর সেই মা হওয়ার যন্ত্রণাটাকে স্পষ্ট করে দিলেন রবীন্দ্রনাথ। কলেজে পড়ার আগে কবিতা চর্চা নিয়ে বুঁদ হয়ে থাকতাম। কলেজের সোশ্যালে সেই প্রথম অত মানুষের সামনে দাঁড়িয়ে আবৃত্তি করলাম। অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে। সেখানেই আলাপ মনোজের সঙ্গে। ও এসেছিল নাটক করতে। আমার কণ্ঠ শুনে মুগ্ধ মনোজের প্রশংসায় আর ওর অভিনয়ের দক্ষতায় আমি ভেসে গেলাম। দিনের পর দিন ও আমাকে বুঝিয়েছে ওই এদো মফস্বল আমার জন্য নয়, কলকাতার মঞ্চ আমাকে ডাকছে। তারপর বাড়ির তীব্র বিরোধিতা, মায়ের চোখের জল মাড়িয়ে, বাবার রক্ত চক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এলাম কলকাতায়। মনোজ আমাকে তার দলে নিল। আমি যা জানতাম না সব শেখালো হাতে ধরে। একটা ছোট কাজও জোগাড় হলো।
শুরু হলো নতুন জীবন। কিন্তু তখনও বুঝিনি সম্পর্কের জন্ম আর মৃত্যুর মাঝখানের সীমারেখাটি অতি সূক্ষ্ম, অতি ভঙ্গুর। কেন? কি কি হলো হঠাৎ আপনাদের মধ্যে? কিছুই না, ওই আমার আকাঙ্ক্ষা ঘর বাঁধার, একজন শিল্পী হতে চাওয়ার পাশাপাশি ভালোবাসার, ঘর বাঁধার, মা হওয়ার আকাঙ্ক্ষা। আসলে কি জানো বাবন, আমার এই তীব্র মাতৃ আকাঙ্ক্ষা আমাকে, তুমি বিশ্বাস করবে না, তখন আমরা সওদাগরের নৌকো করছি কালোর সঙ্গে, ওই জায়গাটা যেখানে আমি বলছি তুই যদি বিয়ে করে খুশি হোস, আমি জাত মানব না, না হয়। অমনি কালোর সংলাপ শুরু হলেই আমার বুকের মধ্যে কি যে শুরু হতো। যেই কালো বলতো, মা তুমি আমাকে জন্ম কেন দিলে মা? যদি দিলে তাহলে এমন মুখ্য করে, গরিব করে, এমন নোংরায় আমাকে বড় হতে দিলে কেন মা? না হয় বামুনের ছেলে হয়ে পুজো করে সারা জীবন খেয়ে বেড়াতো। কিন্তু এই কি হলো? এই যে পুরনোটাও ছাড়তে পারি না, নতুনটাকেও বিশ্বাস করতে পারি না। আমি যা হতে চাই, এ দুটোতে যে দুদিক থেকে ধরে ধরে ছিঁড়ছে আমাকে। ছি ছি কালো, আজকাল এসব কি বলিস তুই? মা মা আমি কি পাগল হয়ে যাচ্ছি? যারা পাগল হয় তারা কি বুঝতে পারে? সেই তো। তাহলে হচ্ছি না বলো? কি মনে হয় জানো মা, ছোটবেলায় নির্জন দুপুরে মাঠে মাঠে চোর কাটার বনে যেসব ফড়িংয়ের ডানা নিষ্ঠুর আনন্দে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিলাম, তারা সব আমাকে অভিশাপ দিয়ে গেছে। আর সেই সব অভিশাপ আমার এই অন্ধকার ভবিষ্যতের চারদিকে জোনাকির মতো তাপাতাপি করছে, অল্প অল্প আলো আর অল্প অল্প আগুন নিয়ে। বাবন, তুমি? ও কিছু না, আসলে রক্ত তো কি করে যেন আমার মধ্যেও বীজ সঞ্চারিত হয়ে গিয়েছিল। অভিনয় আর নাটক যেন আমার রক্তে বাজে সব সময়। কিভাবে মেলাও বাবন এই দুর্বিষহ পেশা আর এই ললিত কলা? পারি না, শুধু চেষ্টা করে যাই। এক অসম লড়াই, এক চরম টাগ অপয়ার চলে সব সময়। বাদ দিন, আপনার কথা বলুন, আপনার জীবনের ওঠা পড়ার কথা। আমার কথা কি শুনবে বাবন? তার চেয়ে এসো তোমার কথা শুনি। আচ্ছা বাবন, হ্যাঁ, তুমি তোমার বাবা মানে মনোজের সঙ্গে থাকলে না কেন? তার আগে আপনি বলুন তো, ওই লোকটার সঙ্গে থাকা যায়? না, মানে তুমি তো ওর সন্তান, ওর রক্তকণাতেই তো গঠিত এই শরীর। ঘৃণা করে জানেন, ভীষণ ঘৃণা করে। যে মুহূর্তে এই কথাগুলো মনে পড়ে আমার সমস্ত শরীর জুড়ে কিলবিল করে হেঁটে যায় কত কত সহস্র সরীসৃপ। মনে হয় আমি যেন এক গলিত ঝুলে পড়া মাংসখণ্ডে বেঁচে থাকা কুষ্ঠরোগী, এখান থেকে ওখান থেকে ঝরে ঝরে পড়ছে রক্ত পৌঁছার। চুপ করো প্লিজ। তবু চেষ্টা করেছিলাম জানেন, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। কেন? বাবার অত্যাচারেই একটু একটু করে মা শেষ হয়ে গিয়েছিল। আর মায়ের মৃত্যুর পর বাবার উচ্ছৃঙ্খলতার মাত্রা ছাড়িয়ে গেল। কথায় কথায় মারধর খিস্তি কেউ লেগেই ছিল। সে এক ভয়ঙ্কর সময়। আমার বড় মামার অর্থ সাহায্যে কোনো রকমে পড়াশুনোটা চালিয়ে যাচ্ছিলাম। তেমন সময়ে এক রাত্রিবেলায় আমি আপন মনে পড়ছি, সামনে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা। মনে মনে স্থির করেছি যে করেই হোক পাসটা করতেই হবে। মামার রিটায়ারমেন্ট তো সেই বছরই, আর ওর উপর চাপ দেওয়া ঠিক নয়। তারপর? রাত তখন প্রায় 11টা। প্রতিদিনের মতো চূড়ান্ত মাতাল হয়ে বাবা বাড়ি ঢুকল। অন্যান্য দিন শুয়েই পড়ে, কিন্তু সেদিন যখন তুমি আমায় মাতাল বলো, রসের অতলেতে তলাই আমি ধন্য হে মাতাল তোমার। এই খেতে দে, বড্ড খিদে পেয়েছে।
কি রে, শুনতে পাচ্ছিস না? এই বাবা, শুয়োরের বাচ্চা, খেতে দেস না। ঘরে খাবার কিছু নেই। আমি দোকান থেকে রুটি নিয়ে এসে খেয়ে নিয়েছি। বাড়িতে খাবে বলে যেতে হতো। আমার বাড়িতে আমি খাবো সেটা আমাকে বলে যেতে হবে? হ্যাঁ, বলে যেতে হবে, কারণ এই বাড়িতে তোমার কোনো চাকর নেই। তোমার জন্য রান্না করে রাত জেগে বসে থাকবে। কি বলি? শালা যত বড় মুখ নয় তত বড় কথা। আর আমি লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো। বল বল শালা, আর বলবি হবে বল। যেমন হারামির বাচ্চা মা তেমনি খবরদার। অনেক সহ্য করেছে। আমার মায়ের নামে আর একটা কথা বললে। লোকটা কিরকম বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকলো ভ্যাল ভ্যাল করে। তারপর ধীরে ধীরে উঠে চলে গেল বাড়ির বাইরে। সেই রাত্রে আর ফেরেনি। তারপর দিনও না, আজ অবধি না। সেই থেকে একা হাঁটছি আর হাঁটছি। যা, কারেন্ট চলে গেল। তুমি একটু বসো, আমি একটা আলু নিয়ে আসি। অন্ধকার, ঘন কৃষ্ণ অন্ধকার জেগে আছে সমস্ত জীবনে আমার। ছুটে গেছি বারবার, ছুঁয়ে ছুঁয়ে দেখিয়াছি তাকে, যে আমাকে লজ্জায় আজীবন স্পর্শে ধরে রাখে। সেও আধার, সেও তো জীবন, এক তীব্র আশিস। আমাকে গ্রহণ করে ঠেলে দেয় যাবতীয় বিষ কণ্ঠে ও শরীরে। আমি সেই নীলকণ্ঠ নাচি, তাণ্ডব নাচি, যতদিন যতদিন এইভাবে বাঁচি। আমি কি খুঁজিনি আলো, কোনো দ্বীপ শিখা কোথাও জাগেনি সে? কোনোখানে পাইনি তো দেখা কখনো তাহার। নাকি সেও এসেছিল কোন একবার, দুই হাতে ঢেউ তুলে ভেঙে দিয়ে জন্ম আধার। আমাকে বলেছিল, জাগো, এই আলো জালো, যার নাম ভালোবাসা, যার নাম স্নেহমাখা আলো। তাকেই খুঁজেছি শুধু, জীবন দিতে পারি যাকে, সেই আলো শুষে নিতে। একা একা খুঁজে গেছি মাকে। তোমার মাকে খুব মনে পড়ে না বাবন? মা, আমার মা, ছোটখাটো শরীর, লাল পাড়, সাদা শাড়ি, মাথায় এত বড় সিঁদুরের টিপ, গলায় আঁচল দিয়ে তুলসী তলায় প্রণাম করছেন। ওই যে গরম ভাতের হাঁড়ি নামাচ্ছেন, হাঁড়ি থেকে ওঠা ধোঁয়ায় মায়ের মুখটা আড়াল হয়ে গেল। অমনি অমনি বুকের মধ্যে টন টন করে ওঠে। মা যেন হারিয়ে না যায়। মা, মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা। আমি তবে কার কাছে থাকবো? আমার সমস্ত অন্ধকারের মধ্যে আমার মা ছিল এই আলোটার মতো। বহু দূর থেকেও আমি দেখতে পেতাম, ওই যে আমার আমার মা। আমাকে কেউ কেউ কোনোদিন এভাবে মা বলে ডাকবে না বাবন। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর কেউ এভাবে কারো কাছে আমার কথা বলবে না। আমি একেবারে একেবারে হারিয়ে যাব বাবন। আমাকে ক্ষমা করবেন। আপনি দুঃখ পান এমন কোনো কথা আমি বলতে চাইনি। জানি বাবন। আমরা কিন্তু আমাদের মূল জায়গা থেকে বহুদূরে সরে গেছি। আপনি আমাকে কেন ডেকেছেন সেটা কিন্তু বলেননি এখনো। তার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তবু শুনি কি জন্য। থাক না, সে তুমি শুনলে কষ্ট পাবে, হয়তোবা বিশ্বাসও করবে না। কষ্ট না, এই জীবনে বহু পেয়েছি, মনে হয় সহ্য করে নিতে পারবো। যদি বলি প্রতিশোধ নিতে, বিশ্বাস করতে পারবে? আমার উপরে কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুমি করনি, কিন্তু তোমার বাবা, যার রক্ত তোমার শরীরে বইছে, সেই শয়তান আমার জীবনটাকে। আন্দাজ করতে পারছি, কিন্তু কি হয়েছিল আপনার সঙ্গে, মানে অসুবিধা না হলে। প্রাথমিক ভুলটা আমারই। তোমার বাবার কথা বিশ্বাস করে
নিজের শহর, বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন ছেড়ে চলে আসার মতো বোকামিটা যে আমি কেন করলাম জানি না। সেটাই আমার জীবনের চরমতম ভুল। আর সেই একটা ভুল থেকেই জন্ম হলো অজস্র ভুলের। আসলে তোমার বাবাকে আমি চিনতে পারিনি। সমস্ত ভালো মানুষই, শিক্ষিত সংস্কৃতিবান মানুষের আড়ালে তোমার বাবা ছিল আপাদমস্তক একজন লোভী আর নারী লোলুপ জানোয়ার। বারবার আপনি তোমার বাবা না বলে মনোজ বলুন, অথবা লোকটা। তোমার বাবা শুনতে আমার বুঝেছি, আর বলবো না। প্রথম প্রথম ওর কথাবার্তা, ব্যবহার আমাকে মুগ্ধ করে রেখেছিল, কিন্তু বছরখানেকের মধ্যেই বুঝলাম সবটাই ওর অভিনয় দক্ষতার আরও একটা নমুনা। ইতিমধ্যে খবর পেলাম ওর আরও একটা স্ত্রী বর্তমান, সন্তান বর্তমান। খবর পেলাম দলের আরও একটি মেয়ের সঙ্গে ওর সম্পর্কের কথা। ভেতরে ভেতরে ক্ষোভ জন্মাচ্ছিল, প্রকাশও পাচ্ছিল। আর তাতেই মুখোশ খুলে বেরিয়ে পড়ল দাঁত, নখ সহ যাবতীয় হিংস্রতা। তারপর মারধর করতো নিশ্চয়ই, যেমন আমার মাকে। চেষ্টা করেছিল, কিন্তু সাহস পায়নি। কারণ জানতো দলের ছেলেরা আমাকে ভালোবাসে। জানাজানি হলে আমি দল ছাড়ব ঠিক করলাম। তখন কয়েকটা সিরিয়াল করছি, সঙ্গে প্রফেশনাল একটি দলের সঙ্গে কথা হয়েছিল। কে যেন ওকে কথাটা জানিয়ে দেয়। কে বলেছে? রাত্রি? আই ক্যান বিলিভ। তুমি ঠিক বলছো। ঠিক আছে, আমার উপরে ছেড়ে দাও, দেখছি। রাত্রি, রাত্রি তুমি নাকি প্রদ্যুৎদার টিমে জয়েন করবে কথা দিয়েছ। কি কথার উত্তর দিচ্ছ না যে? মনে হচ্ছে খুব ডানা গজিয়েছে। বলো, কথার উত্তর দাও। হ্যাঁ। সাবাস, বই ফুটেছে। জানতে পারি এত সাহস যোগায় কে? আমার আত্মা, আমার অন্তরাত্মা। বাহ, চমৎকার ডেলিভারি। এখনই প্রদ্যুৎদাকে ফোন করে বলো তুমি সিদ্ধান্ত পরিবর্তন করেছ। অসম্ভব। অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তে এসেছি। এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কথাই উঠতে পারে না। আর তুমি আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলার কে? আমি কি তোমার হাতের পুতুল? শালি, খুব তেল হয়েছে না? ওই ইন্দো শহর থেকে তোকে তুলে এনেছি আমি। এই কলকাতা শহর তোকে চিনিয়েছি আমি। এই শহরের মঞ্চ চিনিয়েছি আমি। আমার আমার অনুমতি ছাড়া তুই। ছাড়ো মনোজ, আমার লাগছে। লাগুক, তোর হাত ভেঙে ঘরে ফেলে রেখে দেবো শালি। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস যেমন খুশি উঠবি? আর আমি কিছু দেইনি তোমাকে। আমার উপার্জিত অর্থ, আমার সাফল্যের কৃতিত্ব, আমার শরীর, আমার ভালোবাসা, সব সব দিয়েছি তোমাকে। আর বিনিময়ে আমাকে শুধু ব্যবহার করেছো তুমি। বেশ করেছি। বেশি বাড়াবাড়ি করলে তোর সমস্ত অহংকার মারিয়ে তোকে আস্থা করে ফেলে দেবো। কথাটা মনে রাখিস। তুমি বিশ্বাস করো বাবন, তারপর থেকে সারা শরীরে শুধু প্রতিশোধের আগুন জ্বলেছে। ওই লোকটা আমার প্রেমকে, আমার সমস্ত ইচ্ছাকে মারিয়ে আত্মাকে রক্তাক্ত করেছে। ওকে। কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক কি? আমি কি করে জড়িয়ে গেলাম আপনার প্রতিশোধের সঙ্গে? তুমি নও, আসলে মনোজকে খুঁজতে খুঁজতে তাকে না পেয়ে হঠাৎ পেয়ে গেলাম তোমাকে। মনে হলো অন্তত তার রক্তকেও যদি। বেশ, তাতে যদি আপনার হৃদয় কিছুমাত্র ঠান্ডা হয়, তাতে আমার রক্তের পাপ কিছুটা হলেও হয়তো মুক্ত হবে।
আমি প্রস্তুত। না বাবন, তুমি যাও। তোমার প্রতি আমার কোনো জিজ্ঞাসা নেই। তুমি যাও, রাত অনেক হলো। কিন্তু কেন, কেন আপনি আমাকে মুক্তি দিচ্ছেন? পূর্বপুরুষের পাপ তো উত্তর পুরুষকেই বহন করতে হয়। সে তুমি বুঝবে না। এই দীর্ঘ সময়ে তুমি আমাকে কোনো সম্বোধন করনি, কিন্তু আমি যে... তুমি যাও বাবন, আর রাত করো না। আমি এসে থেকে একবারও আপনার মুখ দেখিনি। প্রথম থেকেই আপনি কেমন রহস্যময়ীর মতো আচরণ করছেন। আমি জানি এরপর তুমি আমাকে কি অনুরোধ করবে। বেশ, জানেনি যখন, তখন একবার আপনার মুখের আবরণ সরান। যাওয়ার আগে একবার আপনার মুখ দেখে যাই। না বাবন, এই অনুরোধ তুমি করো না। কেন, কেন বলছেন এই কথা? তুমি কষ্ট পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিসের কষ্ট? যদি হয় তবু আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। না বাবন, প্লিজ। হয়তো হয়তো আর কখনো আমাদের দেখা হবে না। বলো না। হয়তো ওই শেষবার। বলো না এভাবে, বলো না বাবন। বেশ, তুমি যখন শুনবেই না। দেখি দেখো, দেখছি আমি আপনার মুখের অর্ধেক বিভৎস পোড়া, মাথার চুল অর্ধেক সাদা, বিভীষিকাময় চেহারা। আমি জানতাম তুমি কষ্ট পাবে, তবে এও বোধহয় ভালোই হলো। তোমার বাবা আর আমার স্বামীর দেওয়া শেষ উপহারটাও তোমাকে দেখাতে পারলাম। এবার তুমি যাও বাবন। এরপরও আপনি আমাকে চলে যেতে বলছেন? আপনার জীবনের চরম শত্রুর রক্তধারাকে হাতে পেয়েও ছেড়ে দিচ্ছেন? বাবন, আমি সত্যি যদি মা হতে পারতাম, যদি একটি সন্তান থাকতো, সে তো তোমারই মতো হতো, তাই না? বলো বাবন, বলো বাবন, তাই না? তুমি যাও বাবন, আর আমি ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছি। তুমি যাও প্লিজ। আমি চলেই যাচ্ছি। মা, বাবন, তুমি আমার সঙ্গে যাবে মা? কোথায়, কোথায় নিয়ে যাবি রে আমায়? কোথাও। সারা জীবন তুমি আমি দুজনেই সুখকে খুঁজে বেরিয়েছি, মা পাইনি। চলো না মা, আমরা দুজনে মা বেটাতে হাত ধরাধরি করে হাঁটতে থাকি সেই সুখের পৃথিবীটার দিকে। বাবু, একদিন না একদিন আমরা সেখানে পৌঁছবই মা, তুমি দেখো। ঠিক পৌঁছবো। আয় আয় বাবন, আয়, হাতটা ধর। এসো মা, এসো। আমরা দুজনে হাত ধরাধরি করে এই রাত্রির অন্ধকার থেকে কালকের সূর্যোদয়ের দিকে হাঁটতে থাকি। একসঙ্গে হাঁটতে থাকি। আমরা পৌঁছবই মা,